হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স এই অধ্যায়টা এনসিআরটি ক্লাস 12-এর এনসিআরটি পলিটি চ্যাপ্টার 2 ডিটেলসে জানবো। ওয়ান পার্টি ডমিনেন্স, এখানে ওয়ান পার্টি বলতে কংগ্রেসকে বোঝাচ্ছে, ন্যাশনাল কংগ্রেসকে বোঝাচ্ছে। তো সেই সময়টা ঠিক কীরকম ছিল, ভারত স্বাধীনতা পেল এবং এর আগের অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে প্রিন্সেলি স্টেটকে ইন্টিগ্রেশন করা হলো। এই অধ্যায়ে তার পরবর্তী যে ইতিহাসটা সেটা বলা রয়েছে এবং সেটা বলা রয়েছে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। চ্যালেঞ্জেস অফ বিল্ডিং ডেমোক্রেসি। ডেমোক্রেসি বিল্ডিংয়ের কি চ্যালেঞ্জ ছিল, গণতন্ত্রকে বজায় রাখতে গেলে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল সেই সময় সেটা বলা রয়েছে। ইউ নাও হ্যাভ অ্যান আইডিয়া of the difficult circumstances in which independent India was born. এর আগেই আমরা দেখেছি যে কোন কোন সমস্যা ভারতবর্ষের একেবারে সূচনাতে, স্বাধীনতার পরবর্তী সময় কোন কোন সমস্যা এসেছিল সেটা আমরা দেখেছি। ইউ হ্যাভ রিড অ্যাবাউট দ্য সিরিয়াস চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। নেশন বিল্ডিংয়ে কী কী চ্যালেঞ্জ ছিল সেই সম্পর্কে আগে আমরা জেনেছি। দ্যাট কনফার্মড দ্য কান্ট্রি রাইট ইন দ্য বিগিনিং। শুরুতে কী কী সমস্যা ছিল? ফেস উইথ সাচ সিরিয়াস চ্যালেঞ্জেস লিডার্স ইন মেনি আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ডিসাইডেড দ্যাট দেয়ার কান্ট্রি কুড নট অ্যাফোর্ড টু হ্যাভ ডেমোক্রেসি। এই সময় বিভিন্ন সমস্যার যখন সম্মুখীন হতে হয়েছিল তখন অনেক দেশই ভেবেছিল যে তারা কিন্তু ডেমোক্রেসিটাকে রাখতে পারবে না। দে সেড দ্যাট ন্যাশনাল ইউনিটি ওয়াজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড দ্যাট ডেমোক্রেসি উইল ইন্ট্রোডিউস ডিফারেন্সেস অ্যান্ড কনফ্লিক্টস। তো তারা কি বলেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ডেমোক্রেসি ডাইভার্সিটিকে সাপোর্ট করে, ডিফারেন্সিয়েশনকে সাপোর্ট করে, প্রত্যেকের ধ্যান ধারণা তুলে ধরতে সাপোর্ট করে এবং সেটা একটা দেশের ইন্টিগ্রিটির পক্ষে ভালো জিনিস নয়। দেশের ইন্টিগ্রেশন বজায় রাখতে হলে ডেমোক্রেসির সাথে কিন্তু একটা দ্বন্দ্ব হবে, একটা কনফ্লিক্ট কিন্তু একটা হবে। তো এটা ভেবে তারা ডেমোক্রেসি কিন্তু রাখেনি। যেমন চীনের ক্ষেত্রে আমরা উদাহরণটা ধরতে পারি যে ডেমোক্রেসি কিন্তু চীনে নেই এবং সেই জন্যই নেই কারণ ডিফারেন্সিয়েশন আসবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবে, তাদের প্রত্যেকের কথা শুনতে গেলে এবং প্রত্যেকে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি কিন্তু তৈরি হবে, যাতে করে দেশের ইউনিটি টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকবে। তো এই ভয়টা কিন্তু অনেক দেশ করেছিল এবং তারা ডেমোক্রেসিকে সেই জন্য গ্রহণ করেনি। Therefore, many of the countries that gained freedom from colonization experience non-democratic rule. যারা সেই সময় স্বাধীনতা পেল, কলোনিয়ালিজম থেকে বেরিয়ে এলো, তারা কিন্তু নন ডেমোক্রেটিক দেশ তৈরি করলো। ইট টুক ভেরিয়াস ফর্মস, নমিনাল ডেমোক্রেসি বাট ইফেক্টিভ কন্ট্রোল বাই ওয়ান লিডার, ওয়ান পার্টি রুল অর ডিরেক্ট আর্মি রুল। তো এখানে অনেক ধরনের ছিল। নমিনাল ডেমোক্রেসি অর্থাৎ নামমাত্র ডেমোক্রেসি সেটাকে বলা হচ্ছে, কিন্তু কন্ট্রোল কাদের হাতে আছে? একজন লিডারের হাতে কন্ট্রোল আছে। কোথাও দেখা যাচ্ছে ওয়ান পার্টি রুল রয়েছে, আবার কোথাও দেখছে আর্মি রুল রয়েছে, আর্মি থেকে রুল করা হচ্ছে। এরকম অনেক ধরনের ডেমোক্রেসি উঠে এলো বা নন ডেমোক্রেসি, এরকম অনেক ধরনের কিন্তু উঠে এলো। নন ডেমোক্রেটিক রিজাইমস অলওয়েজ স্টার্টেড উইথ আ প্রমিস অফ restoring democracy very soon. নন ডেমোক্রেটিক রিজাইম যেগুলো ছিল সেগুলো প্রমিস কি ছিল? ডেমোক্রেসি সেখানে ফিরিয়ে আনা, সেটা কিন্তু তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। বাট ওয়ান্স দে এস্টাবলিশ দেমসেলস ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডিসলজ দেম। তো সেটাকে ফিরিয়ে আনাটা এত সহজ কোনো মতেই ছিল না। তো ওভারঅল এখানে যে বিষয়টা বলতে চাওয়া হয়েছে যে একটা গণতন্ত্র রাখা একটা দেশে, একটা বিরাট বড় দেশে, সেটাকে গণতন্ত্র বজায় রাখা এটা কিন্তু এত সহজ জিনিস নয়, যার কারণে অনেক দেশই সেটাকে অ্যাভয়েড করেছিল গণতন্ত্র। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই আসছে, সেই গুরুত্বটা বলা হচ্ছে যে ভারতবর্ষের পক্ষে এটাও কিন্তু সহজ ছিল না ডেমোক্রেসিটা বজায় রাখা। দ্য কন্ডিশন ইন ইন্ডিয়া ওয়ার নট ভেরি ডিফারেন্ট। ভারতের ক্ষেত্রে এই অবস্থাটা আলাদা ছিল না। বাট দ্য লিডার অফ দ্য newly independent India decided to take the more difficult path.
কিন্তু তখনকার লিডাররা আরও কঠিন পথ বেছে নিলেন। এনি আদার পাথ উড হ্যাভ বিন সারপ্রাইজিং, ফর আওয়ার ফ্রিডম স্ট্রাগল ওয়াজ ডিপলি কমিটেড টু দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। আমরা স্বাধীনতা সংগ্রামের সময়তেই দেখেছি এখানে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই সংগ্রামটা চালানো হয়েছিল। আওয়ার লিডার ওয়ার কনসিয়াস অফ দ্য critical role of politics in any democracy. They did not see politics as a problem. They saw it as a way of solving problem. Every society need to decide how it will govern and regulate itself. There are always different policy alternative to choose them. Therefore, a different group with different and conflicting aspirations. তো যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারাই প্রথমে পলিটিক্যাল লিডার হিসেবে আমাদের দেশে উঠে এসেছিলেন। তো তারা কিন্তু জানতেন কিভাবে ডেমোক্রেসিকে সমস্যার থেকে বেরিয়ে আসতে হয়। তো ডেমোক্রেসিকে তারা সমস্যা হিসেবে কখনোই দেখতেন না, তারা এটাকে সমস্যার সমাধানের পথ হিসেবেই দেখে এসেছিলেন। এবার এখানে পলিটির ক্ষেত্রে ডিফারেন্ট আইডিয়া তো থাকবে, ভারতবর্ষের ক্ষেত্রেও ছিল, ডিফারেন্ট গ্রুপ ছিল, তাদের মধ্যে কনফ্লিক্টও থাকবে, তাদের মধ্যে দ্বন্দ্বও থাকবে, এটা স্বাভাবিক। How we do solve these differences? Democratic politics is an answer to this question. আমরা এই যে সমস্যাগুলো এগুলোকে কিভাবে সমাধান করব, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো খুব পরিষ্কার করে এখানে ব্যাপারগুলো বুঝতে হবে। লাইন বাই লাইন পড়া বা ডিটেলসে জানার ক্ষেত্রে এই অ্যানালিসিস বিষয়টা কিন্তু খুব প্রয়োজনীয়। ডেমোক্রেটির সাথে রিলেটেড, হিস্ট্রির সাথে রিলেটেড যে কোনো প্রশ্নই আসুক না কেন, এইগুলো সমাধান করতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস আমাদের করতে হবে। মানে বলা হচ্ছে কি, while competition and power are the two most visible thing about politics, the purpose of the political activity is and should be deciding and pursuing public interest. তো পাবলিক ইন্টারেস্টে কাজ করতে হবে। This is the route our leader decide to take. তো এই রাস্তায়, এই পথটাই কিভাবে আনার বিষয়টা তারা দেখবেন, সেটাই কিন্তু আমাদের লিডারের কাছে মূল চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে। লাস্ট ইয়ার you studied how our constitution was drafted. You would remember that the constitution was ready and signed on 26 November 1949. আমাদের সংবিধান প্রস্তুত হয়ে গিয়েছিল 26শে নভেম্বর 1949, সেখানে সকলে সাইন করেছিলেন। and it come into effect on 26 January 1950. কিন্তু এটা বাস্তবে আসে 26শে জানুয়ারি 1950। At that time, the country was being ruled by an interim government. এই সময়ের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট রুল করতো, আমরা জানি 1947-এর পর থেকেই, যখন থেকে ব্রিটিশরা চলে গেল, ইন্টারিম একটা মিনিস্ট্রি ছিল। It was now necessary to install the first democratically elected government of the country. তো সংবিধান যে প্রস্তুত হয়ে চলে এলো, তখন আর ইন্টারিম গভর্নমেন্টের প্রয়োজন নেই, তখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যেটা সাধারণ মানুষ ভোট দিয়ে তাদেরকে চুজ করবেন, সেই সরকারের একটা প্রয়োজন ছিল। The constitution had laid down the rule. Now the machine had to be put in place. Initially, it was thought that this was only a matter of a few months. The Election Commission of India was set up in January 1950. Sukumar Sen became the first chief election commissioner. The country's first general election were expected sometime in 1950 itself. তো ভোট হওয়ার প্রয়োজন ছিল, সেজন্য 1950 সালে জানুয়ারি মাসেই ইলেকশন কমিশন আসে এবং প্রথম ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন ফার্স্ট ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। এবং মনে করা হয়েছিল যে 1950-এই ভোট করা সম্ভব হবে, কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। But the election commission discovered that it was not going to be easy to hold a free and fair election in the country of India's size. Holding an election required delimitation of drawing and boundaries of the election constituencies. It also requires preparing the electoral roll or the list of all the citizens eligible to vote. তো ভারতের মতো এত বিস্তৃত, এত বড় দেশে একটা ইলেকশন করানো, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা অবশ্যই ফেয়ার হতে হবে। তো মুক্তভাবে যেন সকলে ভোট দিতে পারে সেই পরিস্থিতি তৈরি করতে হবে। তো এই বিষয়টা এত সহজ ছিল না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাউন্ডারি তৈরি করা, যেটাকে আমরা বলি ডিলিমিটেশন।
কোনো এলাকাতে ভোট হতে গেলে তার একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি থাকে, সেই কনস্টিটিউয়েন্সির জন্য তাকে বা একটা বাউন্ডারি দিয়ে মুড়তে হবে, তবেই আমরা তাকে একটা কনস্টিটিউয়েন্সি বলতে পারবো যেখানে একজন প্রতিনিধি ভোটে জিতে এসে পার্লামেন্টে আসবেন। তো এই যে ডেলিমিটেশন করা, বাউন্ডারি তৈরি করা, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। বোথ দিস টেক্স টু a lot of time. When the first draft the roll was published, it was discovered that the name of nearly 40 lakh women were not recorded in the list. তো এটা একটা সমস্যা। 40 লাখ মহিলা, তাদের কিন্তু নাম রেকর্ডে নেই, লিস্টে নেই, যারা কিনা ভোট দিতে সক্ষম, অথচ তাদের নামটা নেই। দে আর সিম্পলি লিস্টেড অ্যাট ওয়াইফ অফ অর ডটার অফ। তারা তাদের নিজস্ব পরিচয় নয়, তারা ওয়াইফ অফ, ডটার অফ, এইভাবে তাদেরকে এখানে আনা হয়েছিল। লিস্টে তারা ইন্ডিভিজুয়ালি ছিলেন না। দ্য ইলেকশন কমিশন রিফিউজ টু অ্যাকসেপ্ট দিস এন্ট্রিজ and order a revision if possible and deletion if necessary. Preparing for the first general election was a mammoth exercise. No election on this scale had ever been conducted in the whole world before. তো এক তো সমস্যা ছিল এই বিভিন্ন মহিলাদের তাদের নাম আলাদা করে রাখা হয়নি, তাদেরকে বিভিন্ন নামের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। সেটাকে পরিষ্কার করার কথা বলা হলো, আলাদা করে করার কথা বলা হলো, নতুন করে করার কথা বলা হলো। এবং এত বড় ইলেকশন, কারণ আমরা জানি ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং সেখানকার ভোট মানে সেটা সারা বিশ্বের সবচেয়ে বড় ভোটিং সিস্টেম। অ্যাট দ্য টাইম দেয়ার আর 17 crore eligible voter who had to elect about 3,200 MLA and 489 member of Lok Sabha. আমরা একটা বিষয়ে জানতে হবে যে তৎকালীন যখন ভোট শুরু হয় তখন কিন্তু রাজ্যের ভোট এবং কেন্দ্রের ভোট, রাজ্যের বিধানসভার ভোট এবং কেন্দ্রের লোকসভার ভোট কিন্তু একই সময় হতো। পরবর্তীকালে বিভিন্ন কারণে সেটা ভেঙে যায় এবং বর্তমানেও কিন্তু আমরা দেখব বিভিন্ন উঠে আসে কথার মধ্যে যে রাজ্যের ভোট এবং কেন্দ্রের ভোট একই সাথে করালে প্রচুর খরচ বাঁচবে এবং অনেক সুবিধার কথা বলা হয় এবং সেটা নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি আছে। সুবিধা হবে নাকি অসুবিধা হবে সেটা নিয়ে কিন্তু ডিবেট হয় এবং এটা কিন্তু একটা প্রশ্ন পলিটির ক্ষেত্রে। জেনারেল স্টাডিজ পেপার 2 এর কিন্তু এটা একটা প্রশ্ন তৈরি হয় যে আমাদের দেশে ইলেকশন একই সাথে করানো উচিত, কেন্দ্রের রাজ্যে ইলেকশন একই সাথে করানো উচিত, নাকি যেমন চলছে বর্তমানে কেন্দ্রের রাজ্যের আলাদা আলাদা সময় ইলেকশন, সেটা করা উচিত, কোনটা বেটার। তো সেটা একটা ডিবেটের বিষয়। তো এখানে আমাদের মনে রাখতে হবে যখন শুরুতে কিন্তু এটা একই সাথে ছিল, তো সেজন্য বলা হচ্ছে 3,200 MLA এবং 489 জন লোকসভার মেম্বার, 17 কোটি ভোটার তারা কিন্তু ইলেক্ট করবেন। অনলি 15% অফ দিস এলিজিবল ভোটার ওয়ার লিটারেট, এবং এত ভোটারের মাত্র 15%ই ছিলেন শিক্ষিত। Therefore, the Election Commission had to think of some special method of voting. The Election Commission trained over 3 lakh officers and polling staff to conduct the election. তো সেই সময় ভোট করানোর জন্য 3 লাখ অফিসার এবং আরও অন্যান্য পোলিং স্টাফ তাদেরকে কিন্তু করতে হলো, ট্রেনিং তাদের দিতে হলো এবং একটা মেথড তৈরি করার প্রয়োজন ছিল, কারণ দেশ একেবারে নতুন, এর আগে কোনোভাবে এরকম মেথড হয়নি। কারণ এর আগে আমরা জানি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না, মাত্র 10% মানুষ কি তারও কম মানুষ ভোট দিতে পারতেন। তো এখানে সকল এলিজিবল ভোটার, তৎকালীন সময় 21 বছর ছিল, তো 21 বছরের উপরে এরকম 17 কোটি ভোটার, তাদেরকে এইভাবে ভোট করানো সেটা একটা হিউজ, সমস্ত কিছু দিক থেকেই হিউজ বিষয়। সিস্টেমটা তৈরি করা এটা একটা কঠিন বিষয়, প্রচুর অর্থ ব্যয় করা এটা একটা কঠিন বিষয়, এবং যারা ভোট নেবেন তাদেরকে ট্রেনিং দেওয়ানো এটাও একটা বিরাট বড়, এরকম ধরনের নানান সমস্যার সম্মুখীন হতে হলো। ইট ওয়াজ নট জাস্ট দ্য সাইজ অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ইলেক্টোরেট দ্যাট মেড দিস ইলেকশন unusual. The first general election was also the first big test of democracy in a poor and illiterate country. দেশের মাত্র 15% মানুষ সেই সময় লিটারেট, 15% মানুষ মাত্র লিটারেট, এরকম একটা দেশে, এবং সেখানে অধিকাংশ মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। তাহলে এরকম একটা দেশে ভোট করানো হবে কি করে? Till then, democracy has existed only in the prosperous countries, mainly in Europe and North America, where nearly everyone was literate. But at the time, many countries in Europe had not given voting right to all women.
in this context India experiment with universal adult franchise. তো কত কিছু এখানে চ্যালেঞ্জেস ছিল ডেমোক্রেসিকে বজায় রাখা। ডেমোক্রেসির পক্ষে এটা একটা পরীক্ষা যে ভোট সিস্টেমটা এখানে নেওয়া যাবে কিনা। এবং আমরা যদি দেখি সে তৎকালীন যে আমেরিকা বা ইউরোপের যারা ধনী দেশ তাদের দেশেই শুধুমাত্র ডেমোক্রেসি ছিল, কারণ তাদের পক্ষে সেটা মেনটেন করা সম্ভব ছিল। কিন্তু ভারতে ক্ষেত্রে এটা এই পুয়ার কান্ট্রিতে এবং এত বেশি ইলিটারেট মানুষ, অধিকাংশ ইলিটারেট মানুষ, 85% ইলিটারেট মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে ভোট করা, এটা একটা বিরাট 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 বড় চ্যালেঞ্জের বিষয়। এবং এখানে দেখা যাচ্ছে কি ইউরোপের শিক্ষিত উন্নত দেশে সেখানেও কিন্তু ওমেন ভোটারদের ভোটিং রাইটস ছিল না। ভারত কিন্তু সেখানে অনেকটা এগিয়ে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা বলে এসছে, অর্থাৎ সকলেই ভোট দিতে পারবে, যারা এলিজিবল প্রত্যেকে ভোট দিতে পারবে, সমস্ত কিছু দলমত নির্বিশেষে। তো এখানে চিত্রটা দেয়া রয়েছে, a cartoonist impression of the election committee formed by the Congress to choose party candidates in 1952. On the committee, besides Nehru, Morarji Desai, Rafi Ahmed, Kirdai, etc., etc., এখানে তারা এই কমিটি ছিলেন, ইলেকশন কমিটি, কিভাবে কি সিস্টেম তৈরি হবে, তাবড় তাবড় নেতারা রয়েছেন এবং এখানে জনগণ কিন্তু তাদের দিকে মুখাপেক্ষী হয়ে রয়েছে। তো এই পরিস্থিতিটা বোঝার জন্য এটাই যথেষ্ট একটা চিত্রটা। আচ্ছা, চেঞ্জিং মেথড অফ ভোটিং, এটা একেবারে আধুনিক যে ভোটিং সিস্টেম সেটা এখানে বলা রয়েছে, একটু এখানে জেনে নেওয়া প্রয়োজন। ভোটিং সিস্টেম, দিস ডেজ উই ইউজ অ্যান ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম to record voters' preferences, but that is not how we started. In the first general election, it was decided to place inside each polling booth a box for each candidate with the election symbol of that candidate. Each voter was given a blank ballot paper which is they had to drop into the box of the candidate they wanted to vote for. About 20 lakh steel boxes were used for this purpose. তো সেই সময় কীভাবে ভোট হতো সেটা বলা রয়েছে। এরকম কোনো ইভিএম সিস্টেম ছিল না, বোতাম টেপার কোনো সিস্টেম ছিল না। সেখানে একটা বক্স রাখা হতো এবং একটা কাগজে যাকে তারা ভোট দিতে চাইছেন তা সেই জায়গাতে তারা চিহ্নিত করে কোনোভাবে, তারা কারণ লিটারেট ছিলেন না তারা, তো চিহ্নিত করে সেটাকে কিন্তু ওই বক্সের মধ্যে ফেলে দিতে হতো এবং তার জন্য 20 লাখ স্টিলের বক্স তৈরি করতে হয়েছিল। A presiding officer from Punjab described how he prepared the ballot boxes. Each box had to have its candidate symbol both inside and outside it. And outside on either side had to be displayed the name of the candidate in Urdu, Hindi and Punjabi along with the number of the constituency, the polling station and the polling booth. The paper sealed with the numerical description of the candidate signed by the presiding officer had to be inserted to take a token frame and its window closed by a door which had to be fixed in its place at the other end by means of a wire. All this had to be done on the day previous to the one fixed for polling. তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হতো তাদের। একটা বক্সের বাইরে সমস্ত রকম যারা ইলেকশনে দাঁড়িয়েছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লেখা, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজও থাকবে সেখানে, নানান অন্য অন্য ভাষার সমস্ত কিছু একসাথে থাকবে। এবং যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের সিম্বল সমন্বিত সে যে কাগজ তৈরি, এই সমস্ত একটা বিরাট বড় বিষয়, একেবারে নতুন বিষয় তৎকালীন ভারতের সময়। তো সেটা এখানে করতে হলো। টু ফিক্স সিম্বলস অ্যান্ড টেবলস বক্সেস অ্যান্ড ফার্স্ট টু বি রাবড উইথ sandpaper of a piece of brick. I found that it took about 5 hours for 6 person including my 2 daughter to complete this work. All this was done at my house. তো এত কঠিন একটা বিষয় প্রাথমিকভাবে ছিল যে 6 জনের 5 hour for 6 person, 6 জনের জন্য 5 ঘন্টা সময় লাগছে ভোট নিতে। এত কঠিন একটা বিষয় ছিল সেই মুহূর্তে। তো এখানে এই স্টোরিটা বলা রয়েছে এই কারণে বিষয়টা এত সহজ ছিল না, এখনকার মতো ছিল না। তো জাস্ট এটা আমাদের একটু জেনে রাখা প্রয়োজন, খুব বেশি ডেপথে এখানে প্রয়োজন নেই। নেক্সট, অ্যাপিয়ার ভেরি বোল্ড অ্যান্ড রিস্কি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা বলা হচ্ছে, এত সহজ ছিল না সেটা। অ্যান ইন্ডিয়ান এডিটর কল্ড ইট দ্য বিগেস্ট গ্যাম্বল ইন হিস্ট্রি। Organizer magazine wrote that Jawaharlal Nehru would live to confess the failure of universal adult franchise in India. A British member of the Indian civil service claimed that
A future and more enlightened age will view with astonishment the aghast face of recording the votes of millions of illiterate people. তো প্রত্যেকেই বিভিন্ন জন এই বিষয়টাকে ক্রিটিসাইজ করেছিলেন যে ভারতবর্ষের মতো দেশে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সেটা নেওয়া কিন্তু সহজ হবে না এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো সেটা কিভাবে ভেঙে পড়ছে। The elections had to be postponed twice and finally held from October 1951 to February 1952. দুবার পোস্টপোন করে দিতে হলো, কারণ এত বড় একটা সিস্টেম তৈরি করা, সমস্ত কিছু সারা দেশের জন্য, এত বড় দেশের জন্য করা, সেটা এত সহজ বিষয় না। But this election is referred to as the 1952 election since most part of the country voted in January 1952. It took 6 months for the campaigning, polling and counting to be completed. তো এত সহজ কিন্তু ছিল না বিষয়টা, এত সহজ ছিল না, তার জন্য বারবার পোস্টপোন করা হয় এবং ফাইনালি জানুয়ারি 1952-তে কিন্তু ভোটটা ম্যাক্সিমাম জায়গাতে করানো সম্ভব হয়েছিল এবং 6 মাস লেগেছিল ভোট কাউন্টিং করতে, পোলিং করতে, সমস্ত কিছু কমপ্লিট করতে 6 মাস সময় লাগছে। ইলেকশন ওয়ার কম্পিটিটিভ, দেয়ার আর অন অ্যান অ্যাভারেজ মোর দ্যান 4 ক্যান্ডিডেট ফর ইচ সিট। প্রত্যেকটা সিটের জন্য 4টে করে লোক তো দাঁড়াচ্ছেনই, বিভিন্ন পার্টি থেকে দাঁড়াচ্ছেন। দ্য লেভেল অফ পার্টিসিপেশন ওয়াজ encouraging. More than half of the eligible voters turn out to vote on the day of election. When the results were declared, these were accepted as fair even by the losers. তো প্রাথমিকভাবে যখন অ্যানাউন্স করা হলো কারা জিতেছেন, সেটা কিন্তু সকলেই মেনে নিয়েছিলেন, ফেয়ার হিসেবে ধরে নিয়েছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপেরিমেন্ট হ্যাড প্রুভ দ্য ক্রিটিক্স রং। তো এতক্ষণ আমরা দেখলাম ক্রিটিসাইজ করা হয়েছিল বিভিন্নভাবে, বিভিন্নজন বলেছিল যে এই ব্যবস্থাটা ভেঙে পড়বে, এটা করা সম্ভব হবে না, ভারতের ক্ষেত্রে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ গ্রহণ করাটা ভুল হয়েছে, সেটা কিন্তু ভুল প্রমাণিত হলো। দ্য টাইম অফ ইন্ডিয়া হেল্ড দ্য পোলস হ্যাভ কনফাউন্ডেড অল দোজ skeptics who thought the introduction of adult franchise too risky an experiment in this country. The Hindustan Times claimed that there is universal agreement that the Indian people have conducted themselves admirably in the largest experiments in democratic election in the history of the world. তো হিন্দুস্তান টাইমস এটা বলেছে যে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, এত বড় দেশে এত ইলিটারেট, এত পুয়ার পিপলদের নিয়ে এত বড় একটা সিস্টেম তৈরি করে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ দিয়ে এটা করানো, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। Observers outside India were equally impressed. India's general election of 1952 became a landmark in the history of the democracy all over the world. It was no longer possible to argue that democratic election could not be held in conditions of poverty or lack of education. It proved that democracy could be practiced anywhere in the world. তো প্রথমে শুরুতেই আমরা দেখেছিলাম যে এই যে ডেমোক্রেসি, এটাকে কিন্তু অধিকাংশ দেশ যারা নতুন স্বাধীনতা পেল তারা রিজেক্ট করেছিল, বিভিন্ন কারণে রিজেক্ট করেছিল। অনেকে বলেছিল ইন্টিগ্রেশন সম্ভব নয়, অনেকে বলেছিল একটা দরিদ্র দেশ, সেখানে ডেমোক্রেসিভাবে চালানো সম্ভব নয়। তো সমস্ত কিছুকে রং প্রুভ করে দিয়ে ভারতবর্ষ এটা প্রমাণ করেছিল যে সমস্ত কিছু ল্যাক থাকলেও ডেমোক্রেসি কিন্তু একটা দেশে করা সম্ভব। নেক্সট, কংগ্রেস ডমিনেন্স ইন দ্য ফার্স্ট 3 জেনারেল ইলেকশন। তো আমরা অধ্যায়টা শুরুর আগেই দেখেছি যে এটা ওয়ান পার্টি ডমিনেন্স, অধ্যায়টার নামই ওয়ান পার্টি ডমিনেন্স। তো কংগ্রেস প্রথম থেকেই কিন্তু ডমিনেন্স পর্যায়ে ছিল এবং প্রথম 3টে ইলেকশনেই, অর্থাৎ টানা 15 বছর তারা কিন্তু এই ডমিনেন্সটা সম্পূর্ণভাবে বজায় রাখতে সক্ষম হয়েছিল। দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ডিড নট সারপ্রাইজ এনিওয়ান। The Indian National Congress was expected to win this election. The Congress Party, as it was popularly known, had inherited the legacy of the national movement. It was the only party that didn't have two organizations spread all over the country. তো আমরা দেখেছি প্রথম থেকেই কংগ্রেস থেকেই বিভিন্ন আন্দোলনকারীরা উঠে এসেছেন, তারাই ডমিনেন্স করতেন এবং অন্যান্য যখন পরাধীনতার সময় যখন ইলেকশন হয়েছে তখনও তারাই ডমিনেন্সে ছিলেন এবং এখানেও স্বাভাবিকভাবে জাতীয় কংগ্রেসই ডমিনেন্স করবে, এটা স্বাভাবিক। এবং তার কারণ সারা দেশে
সমস্ত দেশে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় পার্টি ছিল সেই মুহূর্তে জাতীয় কংগ্রেস। অ্যান্ড ফাইনালি ইন জওহরলাল নেহরু দ্য পার্টি হ্যাড দ্য মোস্ট পপুলার অ্যান্ড ক্যারিসম্যাটিক লিডার ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স। তো সেই মুহূর্তে জওহরলাল নেহরু সবচেয়ে বিখ্যাত একজন নেতা হিসেবে উঠে এসেছিলেন। হি লেড দ্য কংগ্রেস ক্যাম্পেন অ্যান্ড টার্ন থ্রু দ্য কান্ট্রি। When the final results were declared, the extent of the victory of the Congress did surprise many. The party won 364 of the 489 seats in the first Lok Sabha and finished way ahead of any other challenger. তো এতটা সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছে, 489 সিটসের মধ্যে 364টা সিট তারা পাচ্ছে লোকসভাতে। The Communist Party of India had come next in terms of seat, won only 16 seat. তো সেকেন্ড পজিশনে এখানে ছিল কে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা 16টা সিট পাচ্ছে। দ্য স্টেট ইলেকশন ওয়ার হেল্ড উইথ দ্য লোক সভা ইলেকশন। তো এখানে দেখা যাচ্ছে কি কংগ্রেস ডমিনেন্সটা, পুরো চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। জম্মু কাশ্মীরে শুধুমাত্র ন্যাশনাল কনফারেন্স রয়েছে, কেরালাতে ডেমোক্রেটিক লেফট ফ্রন্ট ছিল সেই সময় থেকেই। বাকি অন্যান্য সমস্ত ম্যাপটা জুড়ে সারা দেশ জুড়ে, এবং এখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি আর নাগা হিল এই এরিয়াটা, এটা বাদ দিলে বাকি পুরো সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেস কিন্তু জিতছে। The Congress scored big victory in this election as well. It won a majority of seats in all the state except Travancore, Cochin, parties of today's Kerala, Madras and Odisha. Finally, even in these seats, the Congress formed the government, so the party ruled all over the country at the national and the state level. As expected, Jawaharlal Nehru became the Prime Minister after the first general election. যেরকম ধরা হয়েছিল জওহরলাল নেহরু এখানে প্রাইম মিনিস্টার হচ্ছেন। A look at the electoral map of the last page would give you a sense of the dominance of the Congress during the period of 1952 to 62 in the second and the third general election held in 1957 and 62 respectively. পরবর্তী ইলেকশনটা হচ্ছে 1957-তে এবং তারপর এটা হচ্ছে 1962-তে, 5 বছর অন্তর অন্তর যেটা হয়। The Congress maintained the same position in the Lok Sabha by winning 3/4 of the seats. 3/4 সিট পাচ্ছে কংগ্রেস। None of the opposition party could win even 1/10 of the number of seats won by the Congress. তো 1/0 কিন্তু পাচ্ছে না কংগ্রেস, যত পাচ্ছে তার 1/0 সিট অন্য কোনো পার্টি পাচ্ছে না। In the state assembly election, the Congress did not get majority in a few cases. The most significant of these cases was in Kerala 1957. রাজ্যের যে ইলেকশন হচ্ছে, সে রাজ্যের ইলেকশনে কেরালাতে কিন্তু তারা জিততে পারছে না, কংগ্রেস কেরালাতে জিততে পারছে না প্রথম থেকেই। When a coalition led by the CPI from the government, apart from exception like this, the Congress controlled the national and all the state government. তো ন্যাশনালে তো জিতছেই, আমরা যে ম্যাপটাই মাত্র দেখলাম। রাজ্যে যে ইলেকশন হয়েছিল জম্মু কাশ্মীর কেরালা বাদ দিয়ে সারা দেশে কিন্তু কংগ্রেসই সরকার তৈরি করছে, রাজ্যেতেও করছে, কেন্দ্রেতেও করছে। The extent of the victory of the Congress was artificially boosted by our electoral system. The Congress won 3 out of the every 4 seat, but it did not get even half of the vote. এখানে একটা আমাদের সিস্টেমের যে ল্যাক সেটা কিন্তু উঠে আসছে, যেটা এখনো বলা হয় যে আমাদের যে ইলেকশন সিস্টেম সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোল সিস্টেম। অর্থাৎ 50%-এর অধিক ভোট যারা পাচ্ছেন তারাই কিন্তু ডমিনেন্সে আসছেন। সেখানে ভোট পার্সেন্টেজ যদি দেখা হয় তাহলে একটা পার্টি 49% ভোট পেল আর একটা পার্টি 51% ভোট পেল। এই 51% যারা পেল তারাই কিন্তু সরকার তৈরি করছে। সুতরাং এই যে ল্যাক, এই সিস্টেমের মধ্যে একটা সমস্যা, এটা কিন্তু সেই প্রথম থেকেই ছিল। In 52, for example, the Congress obtained 45% of the total votes, but it managed to win 74% of the seat. তো এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে যে মাত্র 45% ভোট কিন্তু পাচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস মাত্র 45% ভোট পাচ্ছে, কিন্তু 74% সিট তারা জিতে যাচ্ছে সারা দেশে। তো এই সিস্টেমের সমস্যাটা এখানে চোখে পড়ে। দ্য সোশ্যালিস্ট পার্টি, দ্য সেকেন্ড লার্জেস্ট পার্টি in terms of votes, secured more than 10% of the votes all over the country, but it could not even win 3% of the seat. 10% ভোট পাচ্ছে
যারা সোশ্যালিস্ট পার্টি, কিন্তু তারা 3% সিটও জিততে পারছে না, যেখানে কংগ্রেস 74% সিট জিতে যাচ্ছে। হাউ ডিড দিস হ্যাপেন? ফর দিস ইউ নিড টু রিকল দ্য ডিসকাশন অ্যাবাউট দ্য ফার্স্ট পাস দ্য পোস্ট মেথড ইন আওয়ার টেক্সট বুক কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক লাস্ট ইয়ার। তো ক্লাস 11-এর বইতে এটা রয়েছে, ফার্স্ট পাস দ্য পোল সিস্টেম, সেটা আমরা পরে জানবো। যেটা আমি একটু আগেই বলছিলাম, ওই 50% অতিক্রম যারা করে যাচ্ছে তারাই কিন্তু জিতে যাচ্ছে। এই বিষয়টাকে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বলা হয়, এবং ইলেকশন সিস্টেমের কিন্তু এটা একটা বিরাট বড় সমস্যা বলা যায়। কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে ভোট, সেটা কিন্তু অ্যাকচুয়াল সবচেয়ে বেস্ট মেথড, কিন্তু সেটা যথেষ্ট জটিল মেথড, সেজন্য সেটাকে গ্রহণ করা হয় না। তো এখানে আমরা এগুলো জানছি, এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে আর্গুমেন্ট হিসেবে উল্লেখ করতে পারবো যে এই সিস্টেম আমাদের দেশে রয়েছে, এবং আমাদের দেশে গণতন্ত্রে কী কী ল্যাক রয়েছে, কী কী সমস্যা রয়েছে, সেইগুলো কিন্তু আমরা এগুলো বিভিন্ন লেখার মধ্যে তুলে ধরতে পারবো। তো এগুলো আমাদের অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে। ডেসক্রিপটিভ রাইটিং যখনই আমরা করব, এই সমস্ত বিষয় কিন্তু বারবার ফিরে আসবে। এবং ডেমোক্রেসির ক্ষেত্রে ভারত কতটা এগিয়েছে ডেমোক্রেসির ক্ষেত্রে, সেটাও কিন্তু উল্লেখ করার মতো। এই যে আমরা যেটা দেখলাম যে একটা ডেমোক্রেসি সারা দেশে এরকম ইলিটারেট পিপল, তারা পুরো সমস্ত দিক থেকে তারা সমস্যায় জর্জরিত, সেখানে একটা ইউনিভার্সাল অ্যাডার ফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে এবং প্রথমবার ভোটেই এটা করা হচ্ছে। এটা বিরাট বড় একটা ভিক্টরি বলা যায়। তো এইগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের উল্লেখ করতে হবে। নেক্সট, in this system of election that was been adopted in our country, the party that gets more votes than other tend to get much more than its proportional share. This is exactly what work in favor of Congress. If we add up the votes of all the non-Congress candidate, it was more than the voter of the Congress. But the non-Congress votes are divided between different rival parties and candidates, so the Congress was still way ahead of the opposition and managed to win. তো এটাই বলা হচ্ছে, যেটা আমরা বাংলাতে একবারে সাদা ভাষায় বলে থাকি, ভোট কাটাকাটি। অর্থাৎ অন্য অন্য ছোটো ছোটো পার্টি, তাদের বিরুদ্ধে ভোটটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, সেজন্য ডমিনেন্স পার্টি হিসেবে কিন্তু কংগ্রেস উঠে আসছে। তো যদি বিরোধী সমস্ত পার্টির ভোটটা এক জায়গায় করা যায়, সেটা কিন্তু কংগ্রেসের থেকে অনেক বেশি ছিল। তো এখানে সেটাই বলতে চাওয়া হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু কংগ্রেস এখানে সরকারে আসছে। তো এখানে ইলেকশনের পরের এই নিউজ পেপারে বিভিন্ন রকম খবরাখবর দেওয়া রয়েছে। সোশ্যালিস্ট পার্টি সম্পর্কে বলা রয়েছে। এটা আমাদের একটু অবশ্যই জানতে হবে। সোশ্যালিস্ট পার্টি, এটা হিস্ট্রি, ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। The origin of the Socialist Party can be traced back to the mass movement stage of the Indian National Congress in the pre-independence era. The Congress Socialist Party was formed within the Congress in 1934 by a group of young leaders who wanted to more radical and egalitarian Congress. তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটা 1934 সালে তৈরি হচ্ছে, কংগ্রেসের ভেতরেই হচ্ছে, এই জন্য নামটা হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কারণ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা 1925-এ ভারতে অলরেডি স্থাপন করা হয়েছিল, তার একটা কিন্তু ভাবধারা তার সেটা আগে থেকেই ছিল। আমরা যদি লেফট পার্টিগুলোর দিকে দেখি, কারণ সোশ্যালিস্ট পার্টি মানে সেটা কিন্তু একটা লেফট পার্টির পোর্শন। তো লেফট পার্টি অলরেডি 1925-এ তৈরি হয়েছিল। যদিও কংগ্রেসের মধ্যেই যারা একটু প্রগতিশীল, যারা একটু বিদেশি যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষত রাশিয়া, এই সমস্ত দেশ থেকে একটু উদ্বুদ্ধ ছিল, যারা বৈপ্লবিক পরিবর্তন আনতে যারা আগ্রহী ছিল, ইয়ং লিডার যারা ছিল, তারা এই ধরনের পার্টি কিন্তু কংগ্রেসের ভেতরেই, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তারা তৈরি করছে। 1934-এ তৈরি হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সালটা অবশ্যই মনে রাখতে হবে। সরাসরি প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা হয় এমসিকিউতে। In 1948, the Congress amended its constitution to prevent its member from having a dual party membership. 1948-এ কিন্তু কংগ্রেস এটা মেনে নিচ্ছে না যে আমাদের পার্টির মধ্যেই দুরকম মতবাদ থাকবে, এটা কিন্তু হয় না। তারা তাদের যে সংবিধান, অর্থাৎ কংগ্রেসের নিয়ম কানুন, সেটা পাল্টে দিচ্ছে। দিস ফোর্স দ্য সোশ্যালিস্ট ফর্ম আ সেপারেট সোশ্যালিস্ট পার্টি ইন 1948। তার ফলে যারা সোশ্যালিস্ট ছিল তারা বাধ্য হচ্ছে 1948-এ আলাদা পার্টি তৈরি করা। দ্য পার্টি electoral performance caused much disappointment to its supporters. Although the party had presence in most of the states in India, it could achieve electoral success only in a few pockets. তো যেহেতু ওরা আলাদা হয়ে গিয়েছিল 1948-এই,
এদের সংগঠন সমস্ত জায়গাতেই ছিল, কিন্তু তারা সেই অর্থে পারফর্ম করতে পারছে না, যেহেতু এরকম আলাদা হয়ে গেছিল 1948-এ। The socialists believe in the ideology of the democratic socialism, which distinguished them both from the Congress as well as from the communist. কমিউনিস্ট থেকেও কিন্তু এরা একটু আলাদা ছিল, যদিও এদের ভাবধারাটা প্রায় একই। সোশ্যালিস্ট আর কমিউনিস্টের মধ্যে কিন্তু বেশ কিছুটা তফাৎ রয়েছে, তার জন্যই এরা কিন্তু না তো কমিউনিস্টের দিকে যাচ্ছে, না এরা কংগ্রেসের দিকে যাচ্ছে। দে ক্রিটিসাইজ দ্য কংগ্রেস ফর ফেভারিং ক্যাপিটালিস্ট অ্যান্ড ল্যান্ডলর্ড অ্যান্ড ফর ইগনোরিং দ্য ওয়ার্কার অ্যান্ড দ্য পেজেন্টস। তো সোশ্যালিস্ট পার্টি যারা ছিল তারা কংগ্রেসকে কীভাবে ক্রিটিসাইজ করলো, যে কংগ্রেস ক্যাপিটালিজমকে ফেভার করছে। আমরা জানি সোশ্যালিজম, ইকোনমিতে আমরা জেনেছি সোশ্যালিজম ইকুয়ালিটির কথা বলে, তারা সাধারণ মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করার কথা বলে। তো তারা এই জায়গাতে কংগ্রেসকে ক্রিটিসাইজ করতে শুরু করলো, সমালোচনা করতে শুরু করলো, যে কংগ্রেস সাধারণ মানুষের দিকে না দেখে ক্যাপিটালিস্টদের হেল্প করছে এবং ক্যাপিটালিজমের দিকে ঝুঁকছে। বাট দ্য সোশ্যালিস্ট ফেসড a dilemma when in 1955 the Congress declared its goal to be socialist pattern of the society. সোশ্যালিস্টরা সমস্যায় পড়ে গেল যখন 1955 সালে কংগ্রেস ঘোষণা করলো যে তারা সোশ্যালিস্ট প্যাটার্ন চায়, তারা সোশ্যালিস্ট প্যাটার্ন চায়, তারা সমাজে সাম্য চায়, সোশ্যালিজমের যে ভাবধারা সেটা তারা অ্যাকসেপ্ট করতে চায়। এটা যখন ঘোষণা করলো তখন সোশ্যালিস্টরা সমস্যায় পড়ে গেল। Thus it became difficult for the socialists to present themselves as an effective alternative to the Congress. Some of them, led by Ram Mohan Lohia, increased their distance from the criticism of the Congress party. Some other, like Ashok Mehta, advocated a limited cooperation with the Congress. তো এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, এখানে এটাই বলতে চাওয়া হচ্ছে যে অন্যান্য পার্টি যারা ছিল তারা কেন খুব বেশি ডমিনেন্স পজিশনে আসতে পারলো না, সেটা বলা হচ্ছে। কারণ কংগ্রেস নিজেই ঘোষণা করছে যে আমরা সোশ্যালিজমটাকেও আমরা প্রমোট করছি, তো সেখানে আর সোশ্যালিস্ট যারা তারা তাকে সমালোচনা করতে পারছে না, নানা রকম সমস্যা এখানে তৈরি হচ্ছে। দ্য সোশ্যালিস্ট পার্টি went through many splits and reunion, leading to the formation of many socialist parties. This include the কিষাণ মজদুর প্রজা পার্টি। তো এখানে সোশ্যালিস্ট পার্টি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, আবার বিভিন্ন জায়গাতে মার্জ হয়েছিল, সেগুলো একটু নাম আমাদের অবশ্যই জানতে হবে। কিষাণ মজদুর প্রজা পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি, সমুক্ত সোশ্যালিস্ট পার্টি, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন, অশোক মেহতা, আচার্য নরেন্দ্র দেব, Ram Manohar Lohia, S.M. Joshi are among the leader of the Socialist Party. Very very important, এটা বারবার প্রশ্ন আসে, বিশেষত ফ্রিডম স্ট্রাগলের সময়তেও এরা ছিলেন। তো সেই জন্য এই যে নামগুলো, এরা যে সোশ্যালিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন অবশ্যই আমাদের জানতে হবে। আলাদা করে প্রশ্ন এখানে ম্যাচিংয়ের সময় কিন্তু দেয়া হবে কারা কোন জায়গাতে ছিলেন। তো জয়প্রকাশ নারায়ণ বিখ্যাত নাম, এরপরেও আমরা দেখব তিনি যখন 1975-এর এমার্জেন্সি হয় তখনও কিন্তু তিনি দারুণভাবে প্রোটেস্ট করেছিলেন। তো জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন, অশোক মেহতা, আচার্য নরেন্দ্র দেব, রামমোহন লোহিয়া, S.M. যোশী, এরা প্রত্যেকে সোশ্যালিস্ট পার্টির। মেনি পার্টিস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া লাইক দ্য সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল ইউনাইটেড, দ্য জনতা দল সেকুলার, ট্রেস দেয়ার অরিজিন টু সোশ্যালিস্ট পার্টি। পরবর্তীকালে দেখা যাচ্ছে সোশ্যালিস্ট পার্টি ভেঙে রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল ইউনাইটেড, জনতা দল সেকুলার, সমাজবাদী পার্টি, এই সমস্ত পার্টিগুলো কিন্তু উঠে আসছে। তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সমস্ত হিস্ট্রি কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ডিবেট তৈরি হয়, বর্তমান সময়ে কি চলছে পলিটিক্যাল সিস্টেমে তার গোড়া কিন্তু এই সমস্ত ঘটনা। এরপর নেচার অফ কংগ্রেস ডমিনেন্স, কংগ্রেস ডমিনেন্সের প্রকৃতিটা কেমন ছিল। ইন্ডিয়া ইজ নট দ্য অনলি কান্ট্রি টু হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য ডমিনেন্স অফ ওয়ান পার্টি। If we look around the world, we find many other examples of one-party dominance, but there is a crucial difference between this and the Indian experience. In the rest of the cases, the dominance of one party was ensured by comprising democracy. In some countries like China, Cuba, and Syria, constitution permits only a single party to rule the country. Some other like Myanmar, Belarus, Egypt, and Eritrea are effectively one-party status due to legal and military measures. Until a few years ago, Mexico, South Korea, and Taiwan are also effectively one-party dominant state. What distinguished the dominance of the Congress party in India from all these cases was it happened under the democratic condition. Many parties contested election in condition of free and fair election, and yet the Congress managed to win election after election.
This was similar to the dominance of African National Congress was enjoyed in South Africa after the end of the apartheid. তো এখানে ওয়ান পার্টি ডমিনেন্সের প্রকৃতিটা কীরকম, আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব চীন, কিউবা, সিরিয়া, এরকম অনেক দেশ রয়েছে, যেটা মায়ানমার, বেলারুস, ইজিপ্ট, ইরিত্রিয়া, এই সমস্ত দেশে ওয়ান পার্টি কিন্তু ছিল, একটাই পার্টি, যেটা আমরা চায়নাতে বর্তমান দেখি, একটাই পার্টি রয়েছে, তারাই রয়েছে চিরকাল ধরে, তারাই ডমিনেন্স করছে সারা দেশে, একটাই পার্টি, আর কোনো দ্বিতীয় কেউ নেই। কিন্তু এটা বুঝতে হবে ওই সমস্ত দেশে কিন্তু ডেমোক্রেসি নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্রের যে মূল বিষয় ইলেক্টেড গভর্নমেন্ট, তারা কিন্তু কেউ ইলেক্টেড গভর্নমেন্ট নয়। কংগ্রেসের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে এটাই তফাৎ ছিল, কংগ্রেসে ওয়ান পার্টি ডমিনেন্স দেখিয়েছে দীর্ঘকাল, কিন্তু তারা ইলেক্টেড হয়ে এসেছে। অন্যান্য পার্টি, অন্যান্য দেশে যে ওয়ান পার্টি ডমিনেন্স ছিল সেটা কিন্তু ইলেক্টেড বিষয়টা ছিল না। তো এটাই তফাৎ, এবং এটা সিমিলারিটি যদি দেখতে চাই তাহলে আমরা দেখব আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সাথে কিন্তু ভারতের এখানে সিমিলারিটি রয়েছে, কারণ তারাও ইলেক্টেড। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তারাও কিন্তু সাউথ আফ্রিকাতে ইলেক্টেড পার্টি তারা ছিল। The root of this extraordinary success of the Congress party go back to the legacy of the freedom struggle. তো কেন এটা হয়েছিল? কারণ ফ্রিডম স্ট্রাগলে সময় থেকেই কংগ্রেস ছিল, এবং কংগ্রেসের অধিকাংশ লিডার তারা ফ্রিডম স্ট্রাগলে অংশ নিয়েছিল, তারা কংগ্রেস থেকেই ডমিনেন্স করে এসেছিল। তো সাধারণ মানুষের মধ্যে, তাদের মধ্যে যে কনফিডেন্সটা ছিল যে এরা ওয়েলফেয়ারের জন্য কাজ করবে, এরা দেশের জন্য কাজ করবে, সেই বিশ্বাস থেকেই কিন্তু কংগ্রেস এখানে ক্ষমতায় আসতে পেরেছিল। Congress was seen as inheritor of the national movement. Many leaders who were in the forefront of the struggle are now contesting election as Congress candidates. তো সেই সময়কার যারা লিডার ছিলেন তারা কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন লড়ছেন। তো সাধারণ মানুষ তাদেরকে চেনেন, তাদেরকে ফ্রিডম ফাইটার হিসেবে চেনেন, তো স্বাভাবিকভাবে তারা ভোট দেবেন, এটা স্বাভাবিক। Congress was already a very well organized party, and by the time the other parties could even think of a strategy, the Congress had already started in its campaign. In fact, many parties are formed only around independence or after that. Thus, the Congress had the first of its bloc's advantage. By the time of independence, the party had not only spread across the length and breadth of the country, as we had seen in the maps, but also organizational network down to the local level. Most importantly, as the Congress was till recently a national movement, its nature was all-inclusive. All these factors contributed to the dominance of the Congress party. তো খুব সাধারণ বিষয়, কংগ্রেস পার্টি কেন ডমিনেন্সে থাকবে না? তাদের দীর্ঘ সময় 1885-তে তারা তৈরি হচ্ছে, এত সময় ধরে তারা সারা দেশে তারা অর্গানাইজড ওয়েতে তাদের ক্যাম্পেইনগুলো করতো, তারা ফ্রিডম স্ট্রাগলে তারা মুভমেন্টে অংশ নিয়েছে, তারা অলরেডি বড় বড় লিডারদের নাম সারা দেশের মুখে মুখে প্রচলিত। তো স্বাভাবিকভাবে তারা ওয়ান পার্টি ডমিনেন্স করবে, এটা কিন্তু খুব সাধারণ বিষয় ছিল। এখানে বিভিন্ন লিডারদের নাম দেয়া রয়েছে ইয়েলো কালারে, ভীমরাও রামজি আম্বেদকর, এটা অবশ্যই এইগুলো আমাদের জানা প্রয়োজন। 1891 থেকে 1956, লিডার অফ দ্য অ্যান্টি কাস্ট মুভমেন্ট অ্যান্ড দ্য স্ট্রাগল ফর জাস্টিস টু দ্য দলিত স্কলার অ্যান্ড ইন্টেলেকচুয়াল, ফাউন্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। খুব গুরুত্বপূর্ণ এখানে এই সমস্ত ফ্রিডম স্ট্রাগলের জন্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেছিলেন ভীমরাও রামজি আম্বেদকর, বিআর আম্বেদকর। উনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করছেন। ল্যাটার ফাউন্ড দ্য শিডিউল কাস্ট ফেডারেশন, শিডিউল কাস্ট ফেডারেশন তৈরি করছেন উনি। প্ল্যান দ্য ফরমেশন অফ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া তৈরির প্ল্যান উনি তৈরি করেছিলেন। মেম্বার অফ দ্য ভাইসরয়েজ এক্সিকিউটিভ কাউন্সিল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের সম্পর্কে আমরা জানি, ভারতীয়দের বিভিন্ন সময় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো উনি কিন্তু ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমরা জানি, খসড়া কমিটিতে উনি ছিলেন। মিনিস্টার ইন নেহরুস ফার্স্ট ক্যাবিনেট আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে উনি মিনিস্টার ছিলেন। রিজাইন ইন 1951 ডিউ টু ডিফারেন্সেস ওভার দ্য হিন্দু কোড বিল, অ্যাডপ্টেড বুদ্ধিজম ইন 1956 উইথ থাউজেন্ডস অফ ফলোয়ার। তো উনি হিন্দু কোড বিল এটার অপোজিশনে কংগ্রেস থেকে বেরিয়ে আসেন 1951 সালে, এবং পরবর্তীকালে উনি বুদ্ধিজম গ্রহণ করেছিলেন। তো ওনার এই পার্টিগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, এবং উনি শিডিউল কাস্ট ফেডারেশন তৈরি করেছিলেন, পরবর্তীকালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, এবং উনি ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন। এখানে আচার্য নরেন্দ্রদেব সম্পর্কে বলা রয়েছে।
ফ্রিডম ফাইটার অ্যান্ড ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। উনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। 1934-এ যখন তৈরি হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তার প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন আচার্য নরেন্দ্র দেব। Jailed several times during the freedom movement, active in peasants movement, a scholar of Buddhism, after independence led the Socialist Party and later the প্রজা সোশ্যালিস্ট পার্টি। প্রথমে সোশ্যালিস্ট পার্টিতে লিডারশিপ দিয়েছিলেন স্বাধীনতার পর, এবং পরে প্রজা সোশ্যালিস্ট পার্টিরও কিন্তু লিডার ছিলেন। রাজকুমারী অমৃত কৌর খুব গুরুত্বপূর্ণ। গান্ধিয়ান ফ্রিডম ফাইটার। গান্ধিয়ান ফ্রিডম ফাইটার বিলং টু দ্য রয়্যাল ফ্যামিলি অফ কাপুরথালা। কাপুরথালা অঞ্চলের উনি কিন্তু রাজ পরিবারের একজন মহিলা ছিলেন, রাজকুমারী অমৃত কৌর। উনি গান্ধিয়ান হিসেবে পরিচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম প্রত্যেকটা, বারবার কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এমসিকিউতে, বারবার এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। ইনহেরিটেড ক্রিশ্চিয়ান রিলিজিয়ান ফ্রম হার মাদার, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মিনিস্টার ফর হেলথ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট মিনিস্ট্রি, কন্টিনিউড অ্যাজ হেলথ মিনিস্টার টিল 1957। তো উনি গান্ধিয়ান ছিলেন, রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করতেন, ক্রিশ্চিয়ান রিলিজিয়ান ছিলেন, এবং উনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার ছিলেন। সংবিধান তৈরিতে কিন্তু উনি সদস্য ছিলেন একজন সংবিধান সভার, এবং পরবর্তীকালে স্বাধীন ভারতে প্রথম হেলথ মিনিস্টার উনি ছিলেন। খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। মৌলানা আবুল কালাম আজাদ, 1988 to 1958। অরিজিনাল নেম আবুল কালাম মহিউদ্দিন আহমেদ, স্কলার অফ ইসলাম, ফ্রিডম ফাইটার, কংগ্রেস লিডার, proponent of Hindu-Muslim unity, opposed to partition, member of Constituent Assembly, education minister in the first cabinet of Free India। তো আমরা সকলেই নাম পরিচিত মৌলানা আবুল কালাম আজাদ। উনি ইসলাম সম্পর্কে স্কলার ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, এবং হিন্দু মুসলিম ইউনিটি জন্য উনি লড়াই করতেন। পার্টিশন উনি মেনে নেননি, অপোজ করেছিলেন পার্টিশন। সংবিধান সভার মেম্বার এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তো সমস্ত ইনফরমেশানগুলো আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তো আজকের পোর্শন এখানে কমপ্লিট করছি। কিছু প্রশ্ন থাকলে, প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে করতে বলবো। বলুন। না, আমার কিছু জিজ্ঞাসা নেই, বুঝতে পেরেছি পুরোটাই। ওকে, তো মূল বিষয়টা হচ্ছে এখানে ডিটেলসে এটা আমাদের পুরোটাই জানা প্রয়োজন, কারণ আমরা যখনই কোনো কিছু অ্যানালিসিস করব, পলিটিক্যাল সিস্টেমের অ্যানালিসিস করব, তার গোড়াটা আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। ঠিক কোন দিকে স্বাধীনতা আন্দোলনটা গিয়েছিল, এবং ঠিক শুরুর মুহূর্তে আমাদের পলিটিটা কীরকম ছিল, কেন কোনো ডিসিশন নেওয়া হয়েছিল, এবং বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি, কারণ এই সমস্ত ডিসিশনেরই ফলাফল কিন্তু বর্তমান ভারতের ডেমোক্রেসি। তো সুতরাং যখনই বিভিন্ন রকম নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, দুটো জায়গাতেই কিন্তু কাজে লাগবে। এটা হিস্ট্রিতেও কাজে লাগবে, আবার পলিটিতেও কাজে লাগবে। তো দুটো জায়গাতেই কিন্তু আমরা এগুলোকে ইউজ করতে পারবো, এবং এখানকার যে বিভিন্ন রকম ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো কিন্তু নানান জায়গাতেই ইউজ এবং অ্যানালিসিস করতে আমাদের কাজে লাগবে। তো এখানে কমপ্লিট করছি আজকের লেকচার। নমস্কার, ধন্যবাদ।